ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিভিন্ন মানে সময় আলাদা আলাদা করে আদি মহাশক্তির কাছে প্রার্থনা করেন যে আমরা বুঝতে পারছি না সৃষ্টির রহস্যটা কি, আপনি এসে একটু যদি বোঝান তাহলে আমরা বুঝতে সুবিধা হয়। আমি সাধারণ মানুষের মতো করে বলছি আর কি, যেহেতু আমি সাধক নই। তো আদি মহাশক্তি বলেন যে হ্যাঁ আমি আসবো, বিভিন্ন সময় তোমাদের পার্টনার হয়ে আসবো এবং তখন তোমাদেরকে বোঝাবো। যার মধ্যে কমলা বা লক্ষ্মী হিসেবে বিষ্ণুর ঘরণী হয়ে এসছেন, তেমনি সতী। তো শিবের কাছে সতী আসবেন। তখন ব্রহ্মা বললেন দক্ষ রাজার কাছে গিয়ে যে দেখো শিবের পার্টনার হিসেবে আদি মহাশক্তি আসতে চাইছেন শিবের পত্নী হবেন বলে, তো তোমার কন্যা হিসেবে সে যেন জন্মগ্রহণ করে। তো দক্ষ রাজার ঘরে সতী এলেন মহাশক্তির রূপ হিসেবে। এবার শিব তো কি মানে ঘুরে বেড়াচ্ছে, কোনো চাল নেই চুলো নেই, ছাইফাই মেখে শ্মশানে ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা জামাই কে চায়? দক্ষ রাজাও চাইছেন না। তিনি সতীকে বোঝানোর চেষ্টা করছেন যে না দেখো, মানে জন্ম নেওয়ার পর তো সে তার মেয়ে, এরকম একটা জামাইতে আমি পছন্দ করবো না। তো স্বয়ংবর সভার আয়োজন করলেন, সবাইকে ডাকলেন, শিবকে না। এদিকে সতী তো শিবকেই বিয়ে করবে, তার তাই উদ্দেশ্য। তো যা হোক এ সমস্ত করে টোরে সতী শিবকে বিয়ে করলেন। দক্ষ রাজার সাথে জামাইয়ের যেমনভাবে শ্বশুর এবং জামাইয়ের মিল হয় না আর কি, তেমনি তাদের মধ্যে বনিবনা হচ্ছে না একদম। তো একবার এক যজ্ঞে গেছেন দক্ষ রাজা, দেখেছে এবার শিব তাকে উঠেও দাঁড়ায়নি তার জন্যে। তো দক্ষ রাজার খারাপ লেগেছে, তিনি বলছেন এখন থেকে কোনো যজ্ঞে শিব থাকলে আর যজ্ঞ হবে না। যজ্ঞ বন্ধ হয়ে গেল, কেউ আর করছে না যজ্ঞ, শিবকে না ডেকে কীভাবে হবে। তো দক্ষ রাজা বলেন আমি যজ্ঞ তাহলে করি, তাহলে আবার ব্যাপারটা শুরু হয়, কারণ যজ্ঞ না হলে পরে তো ব্রাহ্মণরা এবার কী করবে। শিবকে ডাকলেন না যজ্ঞে। শিবকে যখন ডাকলেন না তখন শিবের তো খারাপ লাগলোই, সতীরও খারাপ লাগলো যে আমার সমস্ত আত্মীয় পরিজন আসছে, এত বড় একটা যজ্ঞের আয়োজন করেছে আমার বাবা, আর আমার পতিকেই ডাকেনি, আমার স্বামীকেই ডাকেনি। তা আমি যাব, গিয়ে ব্যাপারটা সাক্ষাতে বাবার সাথে এটা নিয়ে একটা কথাবার্তা বলতে হবে আর কি। তো বলতে শিব তখন বলছে যে না না দেখো এটা তোমার যাওয়া ঠিক হবে না, যেও না। এই করে শিব ওনাকে আটকাতে গেছেন। তখন সতীর সেই রূপ প্রকাশ পেয়েছে যে আচ্ছা তোমরা যে মানে তুমি আমার বাবা দক্ষ, তুমি শিব আমার স্বামী, তোমরা কি ভাবছো মানে এভাবে আমাকে দিয়ে যা খুশি তুমি যা এখানে বিয়ে করতে বলবে করে নেব, তুমি যাবে যেতে বলবে না আমি বলবো, তোমরা ভুলে গেছো আমি আসলে কে? এই করে সত্যি তখন তার স্বরূপ দেখালেন। শিব তখন অদ্ভুত দৃষ্টিতে দেখছেন যে এই বিভৎস অদ্ভুত বিভৎস রূপ, এই 10 দিক যেদিকে তাকাতে চাইছেন সেদিকে 10টা রূপ আসছে। এই 10টা রূপ কি? কালী, 10 দিকের রূপ, কালী, তারা, ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী যাকে বলি, তারপর তোমার ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ভৈরবী, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলা। এই দেখলেন শিব। এই একটা হচ্ছে সতীর গল্প। এটার একটা অদ্ভুত মিল আছে, আমরা দেখি হিমাচল প্রদেশে নন্দা দেবীর মন্দির আছে, যেখানে এই কনসেপ্টটা খুব পপুলার যে মেয়ের যখন বিয়ে হয়েও যায় তখনও কোনো স্বামী যেন এই গ্রামে মানে মেয়ের যে বাপের বাড়ি যেটাকে বলি, বাপের বাড়ির কোনো অনুষ্ঠানে স্বামী যেন আসতে বাধা না দেয়, কারণ যদি বাধা দেয় তাহলে নারীর সেই শক্তির প্রকাশ পেয়ে যায় আর কি। তো এটা ওদের কাছে একদম ওরা মেনে চলে, যে ধ্যানই বলে ওরা, যে ম্যারিড উমেন যারা আছে বিবাহিত নারী তাদেরকে সমস্ত অনুষ্ঠানে ডাকতেই হবে, বাপের বাড়ির সমস্ত অনুষ্ঠানে তাদেরকে ডাকতেই হবে এবং স্বামীদেরকে তাদের জন্য ছাড়তেই হবে। তো এটা এখন অবধি রয়েছে। তো এটা হচ্ছে একটা সতীর গল্প। তেমনি একটা পার্বতীর একটা গল্প আছে, যে শিবের সাথে পার্বতী দ্বিতীয় স্ত্রী আর কি, সতী মারা যাওয়ার পর। আচ্ছা এরপরে সতী চলে যান দক্ষের ওখানে, দক্ষের ওখানে গিয়ে বাবার সাথে ঝামেলা করেন এবং মানে নিজেই আগুনে গিয়ে ছাই হয়ে যান, সেটার একটা গল্প আছে। আর পার্বতী তার দ্বিতীয় স্ত্রী, পার্বতীর সাথে শিব অনেকদিন সংসার করছেন এবং সংসার করতে গিয়ে একসময় শিবের মনে হলো আর ভাল লাগছে না, এবার আমি বেরিয়ে যাব সংসার থেকে। তো এই বেরিয়ে যেতে গেছেন এবং পার্বতী তাকে আটকেছেন কীভাবে? 10 দিকে 10 এই একই 10 মহাবিদ্যার রূপ ধরে তিনি আটকেছেন। এটার একটা সিগনিফিকেন্স যে বলেন যে স্পিরিচুয়াল সিগনিফিকেন্স হচ্ছে শিব হচ্ছে আমাদের শরীর এবং আমাদের শরীরের যে 10টা বেরিয়ে যাওয়ার জায়গায়, দুটো চোখ, দুটো নাকের দুটো ফুটো, কান, মুখ এবং নিম্নাঙ্গেরটা এবং ব্রহ্ম
রন্ধ্র যেটা, এই 10টা হচ্ছে 10 মহাবিদ্যাকে এ করে। এবং আমাদের যে মানে কাম, ইচ্ছা, বাসনা, এর জন্য যে শরীর থেকে যোগ শক্তি বেরিয়ে যায় তাকে আটকানোর জন্য 10 মহাবিদ্যা।